গত মন্ত্রিসভার বৈঠকে রাজ্য সরকার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেল অফ পলিব্যাগ সিডলিংস 1 rupee per polybag to private land owners and free of cost for planting in the government land owned by both state government or central government, including autonomous bodies. রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের কিংবা অটোনমি বডি তারা যদি প্ল্যান্টেশনের ক্ষেত্রে তাদের যদি সিডলিং লাগে, সেই সিডলিংটা ফ্রি অফ কস্ট ফরেস্ট ডিপার্টমেন্ট অর্থাৎ রাজ্য সরকার প্রত্যেককে দেবে। উদ্দেশ্য হলো যে যাতে প্ল্যান্টেশন আরও বেশি বাড়ে এবং বিশেষ করে বায়োডাইভার্সিটির দিকে লক্ষ্য করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবং আপনারা জানেন যে এক একটা সিডলিংয়ের দাম ছিল আগে মিনিমাম 6 টাকা, 10 টাকা, 12 টাকা, 6 টাকা, 10 টাকা, 12 টাকা, এবং রাজ্যে সেগুলি অনেক সময় পাওয়া যেত না। আসাম বা বহিরাজ্য থেকে এগুলি কালেক্ট করতে হতো। এবার আমরা সরকার আসার পরে হিউজ পরিমাণ আমরা সিডলিংয়ের নার্সারি করেছি। একটু পরে আমি সংখ্যাটা বলবো। বিশেষ করে ব্যাম্বো, কাঁঠাল, হর্তকি, জলপাই, বয়রা, চামল, আমড়া, বেল, চালিতা, আবার কাঠের মধ্যে মেহগিনি, গামাইর, এগুলির উপরে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়েছি। এবং এবার আমাদের স্টকে আছে, সরকারের স্টকে রয়েছে টোটাল এই সিডলিংয়ের শুধুমাত্র আমাদের স্টকে রয়েছে, আজকের স্টকে রয়েছে 1,46,88,000 সিডলিং আমাদের স্টকে রয়েছে। ব্যাম্বো আমাদের স্টকে রয়েছে 92,68,000 অনলি ব্যাম্বো। এবং আমরা এবার সবচেয়ে বেশি এটার উপর গুরুত্ব দিই। এবং যেহেতু সরকার করবে আর প্রাইভেট পার্টিও অনেক সময় করবে, কারণ আমরা যদি দেখি আমাদের রাজ্যের টোটাল ফরেস্ট এরিয়া আমরা যদি দেখি, একটা হলো ফরেস্ট এরিয়া যেটা আপনাদের স্বীকৃত, সরকার স্বীকৃত যেটা, এটা হলো 63% হলো আমাদের 63% হলো ফরেস্ট, স্বীকৃত ফরেস্ট এলাকা। কিন্তু আমাদের ফরেস্টের বাইরেও রয়েছে 73% আমাদের ফরেস্ট রয়েছে। আমরা যদি দেখি যে আমরা জানি 10 to 40% এরকম ফরেস্টটা আছে না আছে, কিভাবে দেখবেন আপনারা? উপরের থেকে, নট এরকমভাবে গনে গনে ফরেস্ট দেখা যায় না, উপরের থেকে দেখা যাবে ফরেস্ট কোন রাজ্যে কি আছে। স্যাটেলাইটের মাধ্যমে এগুলি এরকমভাবে বললে মানে এটা আমাদের বলার সুবিধা নেই। স্যাটেলাইটের মাধ্যমে দেখবে কি ফরেস্ট আছে। 10 to 40% যদি আমরা দেখি ফরেস্ট, 40% নিজে, তখন বলে ওপেন ফরেস্ট ক্যাটাগরি। এই একটা যদি 10 to 40% যদি থাকে, এটাকে বলে ওপেন ফরেস্ট ক্যাটাগরি। 40 to 70% যদি থাকে, এটাকে বলে মিডিয়াম ডেন্স ফরেস্ট ক্যাটাগরি, মিডিয়াম ডেন্স ফরেস্ট ক্যাটাগরি। এবং আরেকটা আছে যে এটা আছে যদি এর বেশি থাকে ভেরি ডেন্স, তাহলে অ্যাবাভ 70% হলে ভেরি ডেন্স। আমাদের রাজ্যে এই যে ভেরি ডেন্স এলাকা এইগুলি আছে 6.2%। 6.2% আমাদের হলো ভেরি ডেন্স ফরেস্ট ক্যাটাগরি রয়েছে। আর মিডিয়াম ডেন্স ফরেস্ট ক্যাটাগরি রয়েছে 49.9%। 49.9% মিডিয়াম ডেন্স ফরেস্ট এবং
আমাদের ওপেন ফরেস্ট ক্যাটাগরি রয়েছে 17.5%। এই যে টোটাল স্টেট ফরেস্ট রিপোর্ট যেটা 19 স্টেট ফরেস্ট রিপোর্ট, এটা হলো 73.68% অফ জিওগ্রাফিক্যাল এরিয়া স্টেট। এবং যদি দেখি যে আমাদের 16-17-তে আমাদের আমরা সরকারে আসার আগে 16-17-তে 2540 হেক্টর জায়গা ওই বছরে তারা প্ল্যান্টেশন করেছিল। 17-18-তে 1021 হেক্টর, 18-19-এ এসে আমরা প্ল্যান্টেশন করেছি 5464 হেক্টর এরিয়া। 18-19-এ প্রথম টার্গেটেই, কারণ আমরা মনে করি আসলে হলো পরিবেশ ঠিক থাকতে হবে। যদি মানুষকে বাঁচিয়ে রাখতে হয় ফরেস্টের উপরে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। তো 18-19-এ 5.64.236 অর্থাৎ 5464 হেক্টর আমরা প্ল্যান্টেশন করেছি। 19-20-তে আমরা করেছি 3977 হেক্টর। 20-21-এ আমাদের টার্গেট 6700 হেক্টর আমরা প্ল্যান্টেশন করবে। এর মধ্যে এই করোনার মধ্যেও 1585 হেক্টর জায়গা আমরা অলরেডি করেছি। আমাদের মূল টার্গেটটা হলো ফরেস্ট কোথায় বেশি, এটা যদি বলি ফরেস্ট আছে লাক্ষাদ্বীপও বেশি আছে। ফরেস্ট লাক্ষাদ্বীপে বেশি আছে, আমাদের থেকে বেশি আছে আন্দামান আইল্যান্ড, আমাদের থেকে বেশি থাকতে পারে নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, মণিপুর। কিন্তু তারা কিন্তু ধরে রাখতে পারছে না। এই আপনি যদি অল ইন্ডিয়া রেকর্ড দেখেন, একমাত্র ত্রিপুরা দেখবেন মাইনাস নেই। আমরা 73.68, আমাদের জিরো, অর্থাৎ আমরা মেনটেন ফরেস্টটাকে মেনটেন করে রাখতে পেরেছি। আমি যদি দেখি মণিপুর আমাদের থেকে বেশি 75.46%, কিন্তু -499, অর্থাৎ ধীরে ধীরে ফরেস্ট ওদের কমে যাচ্ছে। মেঘালয়ের তাদের -27 কমে গেছে। আমাদের মিজোরাম আমাদের থেকে বেশি কিন্তু -180, নাগাল্যান্ড -3, অরুণাচল ওদের ভালো পজিশন 79.63, কিন্তু তাদের -27। আমরা এবং লাক্ষাদ্বীপ আমরা কিন্তু মেনটেন করতে পারছি, অর্থাৎ আমাদের যা ফরেস্ট সেটা আমাদের প্রচেষ্টায়, নতুবা কিন্তু খুব খারাপ কন্ডিশনে চলে গেছিল। এখন কিন্তু আমরা সেই জায়গা থেকে আমরা মেনটেন ধরে রাখতে পেরেছি আমাদের ফরেস্ট কি থাকা উচিত। এবং আমাদের টার্গেট এবছর আরও বেশি, যেটা আমি বললাম, আমরা হিউজ পরিমাণ আমরা বাঁশের জন্য আমাদের বাঁশের স্টক, বাঁশের যে টোটাল স্টক সিডলিং যেটা 92,68,000, সেটা আমাদের। এটা আমরা কেন বললাম, আমরা বাজেট ভাষণে আমাদের অর্থমন্ত্রী রাজ্য সরকার আমরা বলেছিলাম সরকারি জায়গা ব্যতীত বাড়িঘর এবং অন্য যে কোনো জায়গায় গাছের চারা রোপণের জন্য ভর্তুকি মূল্যে যাতে প্রতি চারা 1 টাকা মূল্যে ফরেস্ট নার্সারি থেকে গাছের চারা দেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। এতে একদিকে যেমন গাছের সংখ্যা বৃদ্ধি পাবে, তার মধ্যে দিয়ে বায়োডাইভার্সিটি রক্ষা হবে, এবং অন্যদিকে তেমনি সংশ্লিষ্ট জমির মালিকদের রোজগারেরও সংস্থান হবে। ওই দেখুন এনিম্যাল রিসোর্সেস একদিকে, এগ্রিকালচার, হর্টিকালচার, আবার এদিকে দেখুন ফরেস্ট, অর্থাৎ আমরা প্রাইমারি সেক্টর সাথে আমরা ফরেস্টটাকে জুড়ে বাঁশের এক একটি চারা জানা বাজার মূল্য ন্যূনতম 10 রুপিস। আপনি আনুন আসাম থেকে, মিজোরাম থেকে 10 টাকা নেবে, আমরা 1 টাকা দিচ্ছি। এই যে সিদ্ধান্ত বাজেট ভাষণে যে কথা বলেছে সেটাকেই মন্ত্রিসভা এখন সিদ্ধান্ত নিয়েছে। এবং আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের আমাদের অ্যাক্টিভিটিস অনেক বেটার পজিশনে আমরা নিয়েছি এই 2 বছরের মধ্যেই। সুতরাং এই জিনিসটা মন্ত্রিসভা সেদিন অনুমোদন দিয়ে দিয়েছে যে ফ্রি অফ কস্ট গভর্নমেন্টের ক্ষেত্রে, আর অন্য ক্ষেত্রে পার পিস পার পলি ব্যাগ 1 টাকা করে বেসরকারি ক্ষেত্রে, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। ঠিক আছে।
কোভিড কোভিড 19-এর যে ব্রিফিং, সেটা হলো আজকের তারিখে ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে 222, হোম কোয়ারেন্টাইনে রয়েছে 3919। আমাদের স্যাম্পল কালেকশন টোটাল 1.5 লক্ষ পেরিয়ে গেছে, কিন্তু 1,51,033। টেস্ট 1,49,664। পজিটিভ 4,288। নেগেটিভ 1,45,376। রিকভার্ড 2,678। অ্যাক্টিভ মানে ট্রিটমেন্টে আছে 1,569। টোটাল ডেথ 21। পজিটিভিটি রেট কালকে ছিল 2.83%, আজকে হলো 2.87%। এবং রিকভারি রেট 62.71%। ফ্যাটালিটি রেট অর্থাৎ মর্টালিটি রেট 0.52 ছিল গতকাল, আজকে 0.49 কমেছে। এবং আমাদের টেস্ট পার মিলিয়ন এটা উল্লেখযোগ্য। ভারতবর্ষের গুজরাট, বোম্বে, মাদ্রাস, দিল্লি যাই বলবেন 2-1টা স্টেট ছাড়া, ছোটোখাটো 2-1টা স্টেট ছাড়া ভারতবর্ষের কোনো রাজ্য পার মিলিয়ন আমাদের সাথে নেই। আমি যদি আপনাদের দেখাই, দেখবেন আমরা যে কোনো রাজ্য, কেরালা অনেক বেশি পজিটিভিটি রেট, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, জম্মু কাশ্মীর, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, পন্ডিচেরি, দিল্লি, গুজরাট যাই বলবেন সব আমাদের থেকে আপনাদের পজিটিভিটি রেট অনেক বেশি তাদের। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা কিন্তু বেশি স্যাম্পল, কারণ আমাদের যেটা আমাদের যদি জাতীয় গড় দেখি যদি আমি দেখি যে জাতীয় গড় যেখানে পজিটিভিটি রেট জাতীয় গড় 8.65%, সেক্ষেত্রে আমাদের হলো 2.87%। জাতীয় গড় পজিটিভিটি রেট সেখানে 8.65%, কারো 14%, কারো 19%। আমরা কিন্তু সে জায়গায় পজিটিভ বেশি করছি টেস্ট। আবার পজিটিভিটি এই জায়গাটার মধ্যে খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমরা অনেকে বলবে এটা তো আমরা হায়ার করি, কোথাও থেকে আনিনি। এই যে অতিমারি বিশ্বে, এটা আমাদের উৎপত্তি না, চীনের উৎপত্তি হতে পারে, আমাদের রাজ্যের থেকে উৎপত্তি না। সেই জায়গায় পজিটিভিটি রেট জাতীয় গড় 8.65%, আমাদের ক্ষেত্রে 2.87%। আমি যদি বলি কোনো জায়গাতে আপনাদের পজিটিভ রেট, যেমন তেলেঙ্গানা 14.80%, দিল্লি 13.54%, তামিলনাড়ু 9.20%, মহারাষ্ট্র 19.36%। কিন্তু আবার দেখেন টেস্ট পার মিলিয়ন তারা অনেক কম, কারণ পরীক্ষা না করে তাদের এই অবস্থা। আর আমরা পরীক্ষা করে ওই জায়গাটার মধ্যে আমরা অনেকে ভাবতে পারি না। এবং ভারতবর্ষে কোথাও ডোর টু ডোর সার্ভের মধ্যে, একটু পরে আমি বলবো, কোথাও ভারতবর্ষের রেকর্ড আমার জানা মতে, আমি আজকেও বিভিন্ন রাজ্যে ফোন করে নিজেও খবর নিয়ে নিয়েছি, কোথাও এই ধরনের রিস্ক না। তারা বরঞ্চ সাপ্রেস করে কিভাবে। কিন্তু আমাদের রাজ্য সরকারের প্ল্যানিং হলো, এবং আমাদের দিল্লির সাথে কথা বলেছি, আমাদের প্রধানমন্ত্রী আমাদের বলেছে কোনো কিছু সাপ্রেস নয়, মানুষকে বাঁচিয়ে রাখতে হবে। সেজন্য চিহ্নিত করো হুইজ পজিটিভ পার্সন, তাহলে সেই জন্য আমরা এটা করেছি। তো জাতীয় গড়টা আমি বলে দিলাম। এবার যদি দেখি টেস্ট পার মিলিয়ন জাতীয় গড় কত, 12,858। এবার আমাদেরটা ডাবল নয়, ট্রিপলও নয়, 12,858। আমাদের গড় হলো 37,438 পার মিলিয়ন। ইট ইজ এ রেকর্ড। আমাদের থেকে বেশি আছে, 3-4টা যে স্টেটের বেশি আছে, তারা
গোয়া আমাদের থেকে বেশি আছে, দিল্লিও আমাদের থেকে বেশি আছে, কিন্তু আমাদের দেখুন 37,438। রিকভারি রেট জাতীয় গড় থেকে আমরা একটু কম আছি। রিকভারি রেট হলো 64.47% অল ইন্ডিয়া গড়, আমাদের হলো 62.71%। এখানে একটু কম আছে আমাদের রিকভারিটা। একটু পরে দেখলে বুঝবেন কিভাবে স্টেপ নিচ্ছি। এবং এই ক্ষেত্রে আমরা রিকভারির সামান্য একটু নিচে আছে। মর্টালিটি রেট এবং জাতীয় গড় কি 2.23% জাতীয় গড়, আরো অনেকের অনেক বেশি। জাতীয় গড়টা এইটা, আরো অনেকের অনেক বেশি। আমাদের ক্ষেত্রে 1ও না, 0.49%, 0.49% আমাদের মর্টালিটি রেট। এটা এই জিনিসটা আপনাদের জানালাম। এবং আপনারা দেখবেন যে আমাদের রাজ্যে 10 লক্ষের মতো পরিবার আছে টোটাল হাউস হোল্ড 10 লক্ষের মতো পরিবার আছে। আমরা বলেছিলাম আমরা মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা আগেও আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, সরকার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা বলছি না, সোমবার থেকে অর্থাৎ 27 তারিখ থেকে সারা রাজ্যে আমরা ডোর টু ডোর সার্ভেতে যাব এবং যদি আমরা সিমটমস দেখি সেক্ষেত্রে তারা যদি ইন্টারেস্টেড হয় সেক্ষেত্রে তাদেরকে আমরা টেস্টিং সেন্টার নিয়ে গিয়ে আমাদের সরকারি খরচে তাদের টেস্টের ব্যবস্থা করব। ইফ ইট ইজ পজিটিভ তাহলে ট্রিটমেন্ট সেন্টারে আসবে, ইফ ইট ইজ নেগেটিভ তাহলে সে বাড়ি থাকবে। এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। এবং আপনারা জানেন 27 তারিখে 1,59,854 1,59,854 বাড়িতে আমাদের সার্ভে টিম গেছে। সেখানে চিহ্নিত হয়েছে 4,728, টেস্ট হয়েছে 2,271, কারণ সাথে সাথে কিছু টেস্ট করে, অসুবিধা থাকলে পরের দিন করে। চিহ্নিত হয়েছে 4,728, টেস্ট হয়েছে 2,271 এবং পজিটিভ কেস 90, মানে 2,271 মধ্যে পজিটিভ 90। গতকাল যে সার্ভে হয়েছে সেটাতে আমরা পৌঁছেছি অলরেডি 2,28,933 বাড়ি হাউস হোল্ডে যাওয়া হয়েছে। এর মধ্যে চিহ্নিত হয়েছে 5,127 এবং আমরা টেস্ট করিয়েছি 3,416 এবং টোটাল পজিটিভ কেস এই 3,416 মধ্যে 106 অর্থাৎ গত 2 দিনে 3,88,782 বাড়িতে হাউস হোল্ডে আমরা টাচ করেছি, চিহ্নিত করেছি এবং টেস্টিং করিয়েছি। এবং এই টেস্টিং সেন্টার সারা রাজ্যে রয়েছে 711টা টেস্টিং সেন্টার। যেমন একটু আগে আমার পিজি যারা রয়েছেন তাদেরকে আমি টেস্টিং সেন্টারে পাঠিয়ে দিয়েছি। আইজিএমও একটা টেস্টিং সেন্টার রয়েছে, রামনগরও টেস্টিং সেন্টার রয়েছে, অনেক জায়গার টেস্টিং সেন্টার সেখানে পাঠিয়ে দিয়েছি। তারা অ্যান্টিজেন 711টা টেস্টিং সেন্টার সারা রাজ্যে রয়েছে। এবং সার্ভে টিম সার্ভে যে করবে আশা কর্মীর সাথে অথবা এএনএম কর্মীর সাথে একজন প্রশাসনিক লোকও থাকে। তো যেমন আমার বাড়িতে গেছে, সে প্রশাসনিক থাকে 4,582 জন এই সার্ভে টিমে রয়েছে। এবং টেস্টিং টিম এটা আলাদা, এরা বাড়িতে যায় না। টেস্টিং টিম রয়েছে 596। এই টোটাল এই আমরা এরকমভাবে সার্ভের মাধ্যমে করেছি। এবং হিউজ পরিমাণ আপনার টেস্ট কিট রয়েছে। আমরা এর মধ্যে 90,000 অ্যান্টিজেন টেস্ট কিট, যেটা অ্যান্টিজেন টেস্টের জন্য, সেটা আমরা অলরেডি পৌঁছে গেছে। আরো 50,000 রাস্তায় রয়েছে কিটস, সুতরাং সাফিসিয়েন্ট। এছাড়া আমাদের আরটিপিসিআর 60টা মেশিন রয়েছে, 6টা আমরা ডিজিবিতে অলরেডি অ্যাকশানে আছে এবং একটা রয়েছে আমাদের প্ল্যানিং ধর্মনগর, উদয়পুর অ্যান্ড টিএমসিতে আমরা সেটা করব। এবং এছাড়া ইমার্জেন্সি যাতে হতে পারে সেজন্য ট্রুনেট টেস্টিং মেশিন,
ট্রু নেট টেস্টিং মেশিন ইনস্টল করা অলরেডি হয়ে গেছে ধর্মনগর, ধলাই এবং গোমতীতে অলরেডি ট্রু নেট টেস্টিং মেশিন হয়ে গেছে। আমাদের আজকের তারিখে আমাদের পিপিই কিটস যেটা আমাদের টিম যাবে কত রয়েছে, ৭৫,১০৮ আমাদের স্টকে, 75,000, কারণ আমরা র্যাপিড প্ল্যান নিচ্ছি, সুতরাং সমস্ত আমরা চতুর্দিকে জেনে বুঝে সব কিছু করছি। ৭৫,১০৮টা পিপি কিটস রয়েছে। এবার আমাদের ভেন্টিলেটর রয়েছে ৯৪টা ভেন্টিলেটর এবং অক্সিজেন সিলিন্ডার রয়েছে ৪৯২ আমাদের রয়েছে। তো এক্ষেত্রে আমাদের কোনো জিনিসের অভাব এখন পর্যন্ত নেই, তারপরে আমরা বাকিটা লক্ষ্য রাখছি। আমরা এছাড়া আপনারা জানেন যে আমরা গভর্নমেন্ট এর মধ্যে সিদ্ধান্ত নিয়েছে হোম আইসোলেশনের সিদ্ধান্ত নিয়েছে। আমরা পারতে এটাতে ইন্টারেস্টেড ছিলাম না। আমরা কিসের জন্য গাইডলাইন ফর হোম আইসোলেশন এটা একটা রয়েছে, ভেরি মাইল্ড প্রি সিমটোমেটিক অ্যান্ড এসিমটোমেটিক কোভিড-19 কেসের ক্ষেত্রে যদি দেখা যায় এক্ষেত্রে the person should be clinically assigned as a very mild pre-symptomatic asymptomatic case by the treating medical officer এবং সেক্ষেত্রে patient suffering from যদি transplant recipients cancer therapy etc are not eligible for home isolation, কোনো patient undertaking দিতে হবে সেলফ আইসোলেশনের জন্য undertaking দিতে হবে and shall follow the home quarantine guidelines. The treating doctor should be satisfied নিজে হতে হবে himself before allowing him isolation, দেখতে হবে আলাদা ঘর রয়েছে কিনা কোথাও, আলাদা টয়লেট রয়েছে কিনা কোথাও, এবং এটা দেখতে হবে এবং ডাক্তার অফিসার সেখানে এগ্রি করতে হবে ইয়েস ইউর কেস ক্ষেত্রে সে এবং সে একটা আন্ডারটেকিং দেবে। এবং এবার তাকে কেয়ার কে করবে, পরিবারের যদি কেউ, সেও একটা আন্ডারটেকিং দিতে হবে যে আমি 24 ঘন্টা তার রক্ষণাবেক্ষণ করব, লক্ষ্য করব, সেই জন্য এটা সার্টিফাইড জয়েন্টলি বাই দি মেডিকেল অফিসার লেভেল অ্যান্ড ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট, তারা দিলেই হোম আইসোলেশনের ব্যবহার দেখা যাবে। এবং টাইম টু টাইম গভর্নমেন্টকে হেলথ ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ রাখতে হবে। এক্ষেত্রে 14 দিন পর এই যে তাদের হোম আইসোলেশন 14 দিন পর তাকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু ছেড়ে দিয়ে ঘুরতে পারবে না, আরো 7 দিন তাকে ঘরে নিতে হবে এবং তার খবরাখবর নিতে হবে। তার মানে 21 ডেজ, 14 দিন প্লাস 7 দিন আরো কেয়ারফুল থাকতে হবে, নজরদারি থাকতে হবে যাতে হতে পারে। তো এই জন্য আমরা এই ব্যবস্থা করেছি। এবং আপনারা জানেন যে আমরা প্রাইভেট ইনস্টিটিউশনগুলিতে যেখানে যারা ভর্তি হবে সেই ক্ষেত্রে আমরা বলছি সেখানেও টেস্টের ব্যবস্থা করতে হবে এবং সেই ক্ষেত্রে তারা 450 টাকা পার টেস্টিং প্লাস জিএসটি, অর্থাৎ 511 মতো 515-20 এরকম পড়বে টাকা তারা টেস্ট দিতে, সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমরা যে এই জিনিসটা করেছি এটা কিন্তু রাজ্যের সর্বত্র, অর্থাৎ প্রতি ঘরে ঘরে আমাদের হেলথ টিম, অ্যাডমিনিস্ট্রেটিভ টিম পৌঁছবে। এবং এই জায়গাটা বিভ্রান্ত হচ্ছে একটা ছোট্ট অংশ, সেটা আমি বলে দেব ছোট্ট অংশটা কজন। যদি দেখি আপনারা বড় আমরাও তো আমাদের খবর নিয়েছি, টোটাল সাউথ ত্রিপুরাতে 2টা লোকেশনে মাত্র 60 থেকে 65 জন ডিস্টার্ব করছে। ভালো করে বুঝতে হবে লোকটা কত, ত্রিপুরার 40 লক্ষ, সাউথ ত্রিপুরাতে 60 to 65, অ্যান্ড কার নেতৃত্বে একটু আমরা কালেক্ট করেছি। আমি যদি কি খোয়াই ডিস্ট্রিক্টে 100 থেকে 120 জন, কারা কারা টিম 1 2 3 4 5 5টা স্টেশনে টোটাল 120, মানে কোথাও 50-60, কোথাও 12 থেকে 15, কোথাও 30 থেকে 35। আমরা ওই জিনিস সেখানেও দেখেছি 6-7টা প্লেসে টোটাল 160 to 170 সেখানে তারা
একটা বিভ্রান্ত করছে মানুষকে, ছোট্ট। এবং নর্থ ত্রিপুরাতে অনলি ওয়ান প্লেস, দ্যাট ইজ কালাগাং শক্তিপাড়া, সেখানে একটা প্লেসে 40 থেকে 50 জন। এবং ধলাই ডিস্ট্রিক্টে সেখানে 6টা-7টা পয়েন্টে মাত্র 7টা স্থানে 200 থেকে 250, তাও এক এক জায়গায় 30, 35, 20, 25 জন তারা করছে। নট হিউজ নাম্বার, এমনি মনে হবে লক্ষ লক্ষ লোক নামে গেছে, এমন একটা ভাবে কোনো কোনো জায়গাতে সংবাদ পরিবেশিত হচ্ছে, যেটা বোধ হয়, বাট নট হিউজ। এবং যদি ওয়েস্ট ডিস্ট্রিক্টে মাত্র 3টা প্লেসে, এবং 3টা প্লেসই শ্রীনগর পিএসআর আন্ডারে, এবং 20-25, 20-25, 15-16, দিস ইজ দ্য। এবং আপনাদের সাংবাদিক বন্ধুরা অনেকেই জানে এই সংখ্যাটা খুবই কম, কিন্তু যখন ইলেকট্রন মিডিয়া বড় বেশি করে দেখায় মনে হয় বুঝি প্রচুর। নট অ্যাট অল কারেক্ট। নতুবা এই যে এর মধ্যেই 3 লক্ষ বাড়িতে পৌঁছে গেছে, টিম চিহ্নিত করে ফেলেছে, এটা নট এ ম্যাটার অফ জব উইদিন 3 days। আমি যেটা বলছি আজকের তারিখে যেটা গেছে, আজকের তারিখে একটা পর্যন্ত 53,000 অলরেডি, আমি জানি আজকেও 1.5 লক্ষ বাড়ি মিনিমাম হবে। একটা পর্যন্ত রিপোর্ট 53,000 বাড়ি অলরেডি সার্ভে হয়ে গেছে। এর মধ্যে 8 জনের ইয়ে পড়ার পর তাদের পজিটিভ পাওয়া গেছে। এবং আপনারা জানেন যে আমাদের কয়েকটা জায়গাতে আমাদের চিহ্নিত করেছি আমরা প্রশাসন বসে নাই। কোথায় আছে আমাদের নখ দর্পণে রয়েছে, কোথায় আমরা যদি ওয়েস্টে কোন জায়গাটা আমাদের বেশি এফেক্ট কমিউনিটিতে কেন বলছি না, দেখুন ওয়েস্ট ত্রিপুরাতে অনলি বামটিয়া ব্লক যদি দেখি সেখানে 110 জন, এবং যদি দেখি এএমসি আগরতলা অনলি 133 লোক, কিন্তু 5 লক্ষ, মোর দেন 5 lakhs। তাহলে আমরা দেখেছি 110, আগরতলা এএমসি 133, এবং কাকরাবন ব্লক 61, মাতাবাড়ি 50, উদয়পুর মিউনিসিপ্যালিটি 39, কদমতলা ব্লক 32, এবং বিশালগড় ব্লক 48, কাঠালিয়া 76, মেলাঘর 39, এবং মনু, ধলাইয়ের মনু একটা ব্লকে 248। কোন কোন ব্লকে, সেই জন্য আমরা কন্টেইনমেন্ট জোন আমরা বাড়ি দিয়েছি, সাথে সাথে লকডাউন চলছে। এবং গতকাল পর্যন্ত 21 জন মারা গেছে, অত্যন্ত দুঃখের, অত্যন্ত বেদনার। একটি লোক যদি না হারানো যেত আমরা খুশি হতাম, কারণ এই যে অতিমারি, এটা ত্রিপুরার সৃষ্ট নয়, আর দেশেরও সৃষ্ট নয়, এটা সারা বিশ্বে এখন এটা আতঙ্ক। তো এই জন্য আমরা কেউ তৈরি ছিলাম না, পৃথিবীর কেউই তৈরি ছিলাম না। সুতরাং এই জায়গায় সেই দুঃখের, কিন্তু মনে রাখতে হবে, এবং সরকার সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণও করেছে। আপনারা জানেন যে আমি যদি বলি, আমি কোনো কম্প্যারিজন করতে চাই না, আপনারা খবর রাখবেন এবং আপনারা আমাদের থেকে বেশি রাখেন, কারণ আপনাদের সার্চ করে, ইনকোয়ারি করে, তদন্ত করে খুঁজে বের করেন। আমি যদি দেখি হসপিটালে ভর্তি হওয়ার পর 16-17তে হসপিটালে এসছে, কিন্তু ট্রিটমেন্টের জন্য হসপিটালে চিকিৎসার জন্য কতজন এসেছিল 16-17তে? 2,32,978। হসপিটালে মারা গেল কয়জন? 5,858। খুব ইন্টারেস্টিং। দেখুন, আমরা 21 জন দুঃখ, নিশ্চয়ই দুঃখ, এবং এই জন্য আমরা আমাদের স্কিমও ঘোষণা করেছি, যাতে চিকিৎসকের পাশাপাশি যোদ্ধারা যারা, তাদের পাশাপাশি তাদেরও যেন, তাদের পরিবারে কেউ মারা গেলে আমরা যেন তাদের পাশে থাকতে পারে। 16-17তে দেখা গেল আমরা হসপিটালে ভর্তি হয়েছিল 4,26,098, 5,858। চিকিৎসকরা কিন্তু বাঁচাতে পারেনি, বিভিন্ন অসুস্থতার কারণে এসছে, কিন্তু বাঁচাতে পারেনি। 4,26,098 ভর্তি হয়েছে, মরে গেছে কিন্তু 5,858। এবার যদি 17-18 দেখি,
4,41,081 জন ভর্তি হয়েছিল, কারণে মারা গেছে 5,855। এবার আমাদের গভর্নমেন্ট আসলো, ভর্তি হলো কত 18-19-এ 4,39,633, মারা গেল কত 5,636। হাসপাতাল থেকেই মারা গেছে, চিকিৎসক চেয়েছে, সার্ভিস দিয়েছে। এই যে 16-17-তে 5,858 মারা গেল, সেই জন্য কি সেই সরকারকে দায়ী করতে হবে? যারাই সরকার ছিল, যাই স্বাস্থ্যমন্ত্রী ছিল, এই যে 16-17-তে 4,26,000 লোক হাসপাতালে ভর্তি হলো এবং 5,858 মারা গেল, তাহলে কি তৎকালীন স্বাস্থ্যমন্ত্রীকে দায়ী করা যাবে? 17-18-তে 4,41,081 জন ভর্তি হলো, মারা গেল 5,855। সেই জন্য কি তৎকালীন সমস্ত চিকিৎসককে দায়ী করা যাবে? সবাইকে বাঁচাতে পারবে এটা গড় ছাড়া কেউ পারবে বলে আমার মনে হয় না। দেখতে হবে অবহেলা রয়েছে কিনা। এবং 18-19-এও 4,39,633 জন ভর্তি হয়েছিল ম্যালেরিয়াতে, ডায়রিয়াতে, নিউমোনিয়াতে, ফিভার রিলেটেডে, আদার দেন ফিভার রিলেটেড, মিজলস এবং টিউবারকুলোসিস এবং রেসপিরেটরি ডিজিজেস ইনক্লুডিং ইনফেকশন। প্রত্যেক বছর কিন্তু মারা যাচ্ছে 200 থেকে 350 পর্যন্ত। হসপিটালটা ছাড়া ম্যালেরিয়া, ডায়রিয়া, নিউমোনিয়া, ফিভার রিলেটেড, আদার দেন ফিভার রিলেটেড, মিজলস, টিবি অ্যান্ড রেসপিরেটরি ডিজিজেস, এক্ষেত্রেও কিন্তু 200 থেকে 300 লোক। এই ফিগারটা আমার কাছে আছে, আপনারা নিয়ে যাবেন। সুতরাং ইট ইজ এ ইম্পর্টেন্ট। সুতরাং দেখতে হবে কোনো সরকার কোনো গাফিলতি করছে কিনা এবং চিকিৎসকরা কোনো গাফিলতি করছে কিনা। আমার মনে হয় চিকিৎসকরা গাফিলতি করে না। রেয়ার দিকে রেয়ারেস্ট কেসে যদি এরম হয় আমি জানি না। তো আপ্রাণ চেষ্টা করছি এবং সবগুলি ইম্পর্টেন্ট কমিটি, বিশিষ্ট যারা চিকিৎসক রয়েছেন তাদের সাথে আলোচনা ক্রমে আমরা চেইনটাকে আরও ডেস্ট্রকভাবে কী করা যায়। প্লাস ইন দ্য মিন টাইম আমাদের সার্ভে টিম চলছে। আমরা আশা করি আরও 5-6 দিনের মধ্যে টোটাল সার্ভে কমপ্লিট হয়ে যাবে। 2-4টা জায়গা যদি থাকে আলাদা কথা, আশা করি আমরা। এবং আজকে রাজ্য সরকার আবার এর মধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণা করে দিয়েছেন, তো আবার লকডাউন এক্সটেন্ড করা হলো। মাননীয় চিফ সেক্রেটারি, চেয়ারম্যান স্টেট অ্যান্ড এক্সিকিউটিভ কমিটি যিনি, উনি এটাকে এক্সটেন্ড করে দিয়েছেন আপ টু টুইসডে মর্নিং 5 AM, মঙ্গলবার সকাল 5টা পর্যন্ত এই লকডাউন এক্সটেন্ড করা হলো। এবং রুলস রেগুলেশন যা আছে এজ ইট ইজ, যা রিল্যাক্সেশন আছে সেটা সবটা একই মতো আপ টু টুইসডে মর্নিং। মঙ্গলবারে কিন্তু দিনের বেলা লকডাউন থাকবে না, সেটা আবার নতুন করে থাকবে না, মানে এখন পর্যন্ত যা সরকার সিদ্ধান্ত নিয়েছে লকডাউন। এবং আমরা জানি যে আপনারা জানেন এই করোনার কারণে আমরা যদি দেখি যে আমাদের বিভিন্ন অনুষ্ঠান আমরা কিন্তু এবছর করতে পারিনি। আমি যদি দেখি জৈনদের মহাবীর জয়ন্তী করতে পারেনি, সুন্দর করে করতে পারেনি। ত্রিপুরীদের গড়িয়া পূজা ভালোভাবে করা হয়নি। বাঙালিদের পয়লা বৈশাখ বিরাট উৎসব করতে পারেনি। ত্রিপুরার জাতীয় পূজাতে খার্চি পূজা যেখানে কয়েক লক্ষ লোক জমে করতে পারেনি। আমরা যদি দেখি জগন্নাথের রথযাত্রা করতে পারেনি। আমি যদি খ্রিস্টানদের গুড ফ্রাইডে করতে পারেনি সেভাবে। বুদ্ধদের বুদ্ধ পূর্ণিমা বিরাট মেলা হয়, করতে পারেনি। মুসলমানদের ঈদ উল ফিতর করতে পারেনি। এবং তারা যথেষ্ট সহযোগিতা করেছে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে যা করার নিয়ম যতটুকু স্বাস্থ্যবিধি মেনে তারা মেনটেন করেছে। আমরা রবীন্দ্র জয়ন্তী করতে পারিনি, আমরা নজরুল জয়ন্তী করতে পারিনি, আমরা অম্বাবচী কারো কাছে বিরাট জিনিস করতে পারিনি। মনসা পূজা বলুন, ক্যার পূজা বলুন, ইভেন আগামীকাল ঝুলন যাত্রা সেটাও কিন্তু
আমরা সুন্দরভাবে করতে পারবো না। তো আমরা জানি এই লকডাউনের মধ্যে পড়েছে মুসলমানদের, আগে যেমন তাদের ঈদ উল ফিতর করতে পারেনি, মানে করেছে যতটুকু সম্ভব, আমরা অন্যান্য অনুষ্ঠান যেরকম করেছে এরকম। তো আজকে এই যে আগামী শনিবার তাদের ঈদুল জোহা, এটাকে বকরি ঈদ বলে অনেকে, ঈদুল জোহা 1 আগস্ট। সে ঈদুল জোহা উপলক্ষে রাজ্যের সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি রইল আমার অনেক অনেক শুভেচ্ছা। আমি তৎসঙ্গে তাদের সকলের সুখ সমৃদ্ধি কামনা করছি। আমি আশা রাখব সারা বিশ্বে যে অতিমারি চলছে সেই কথা মাথায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে যেন ঈদুল জোহা পালন করা হয়। তৎসঙ্গে সকলের প্রতি লকডাউন বিধি মানার আহ্বান রইল। পাশাপাশি রাজ্যে যেন শান্তি সম্প্রীতি বজায় থাকে, রাজ্যবাসীর প্রতিও মনে রইল। আমরা জানেন আজকে ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দ ও আগরতলা টাউন কেন্দ্রীয় জামে মসজিদ এর পক্ষে তাদের সহসভাপতি মৌলানা আব্দুল রহমান কালকেও এসেছিলেন, উনি সহসভাপতি ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দ। জালাল আহমেদ সম্পাদক আগরতলা কেন্দ্রীয় জামে মসজিদ, হাজি মজিরুদ্দিন সহসভাপতি আগরতলা কেন্দ্রীয় জামে মসজিদ, তাদের সভাপতি গত ঈদ উল ফিতরের সময় এসেছিলেন, উনি প্রচণ্ড অসুস্থ। আমি ওনার অতি দ্রুত কামনা করছি। এরা এসে আমার সাথে কথা বলে গেছে এবং তারা বলছে যেন আমাদের স্বাস্থ্যবিধি এবং সমস্ত কিছু আমরা মেনে চলবো। আমরা গত ঈদ উল ফিতর যেরকম করেছি এরকমই আমাদের বকরি ঈদ তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বাড়ির মধ্যে সীমাবদ্ধ রাখবো এবং সোশ্যাল ডিস্টেন্স মেনে মাস্ক পরে যা যা করা করব। ঈদগাহ যেটা বড় করে তারা নমাজ পড়ে, ঈদগাহতে তারা 5 জন 6 জনের বেশি তারা যাবে না। তো আমরা জানেন রিলিজিয়াস ফেস্টিভ্যাল বন্ধ, সেই জন্য যেটা আমরা ক্যার পূজা বা কার্চি পূজা যেরমভাবে হয়েছে সেটা করবে। এবং তারা আজকে তাদের সেক্রেটারি জালাল আহমেদ উনি একটা প্রেস রিলিজ দিয়েছেন যে আজকে আমরা ঈদুল জোহা উপলক্ষে রাজ্যের শিক্ষামন্ত্রী ও সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী মাননীয় রতনলাল মহাশয়কে সাক্ষাৎ করে এবং এই মহামারীর দুর্যোগময় পরিবেশে স্বাস্থ্যবিধি মেনেই সংক্ষিপ্তভাবে ঈদের নামাজ ও কোরবানি আমরা করার ক্ষেত্রে মাননীয় মন্ত্রী সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। এই ব্যাপারে রাজ্যবাসীর উদ্দেশ্যে তাদের আবেদন, স্বাস্থ্যবিধি মেনেই সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার করে সংক্ষিপ্তভাবে ঈদের নামাজ আদায় করবেন। এটা ওনারা ওনাদের যারা ধর্মাবলম্বী তাদের উদ্দেশ্যে রেখেছেন। এবং ঈদের নামাজের পর একে অপরের সাথে কোনো আলিঙ্গন, খুব ইম্পর্টেন্ট থিংস এটা তারা করে। দেখুন কি বলছে, আমার মাথায় এটা আসেনি। ঈদের নামাজের পর একে অপরের সাথে আলিঙ্গন করা থেকে বিরত থাকবেন। সাধারণত এটা তাদের উৎসব। এবং নামাজের পর ঈদগাহে কোনো প্রকার অনুষ্ঠান করবেন না আপিল করেছেন। এবং নিজ দিন কুরবানি নিজের বাড়িতে করবেন। প্রতিবেশীর সাথে কোনো প্রকার সমস্যা না হয় তার প্রতি খেয়াল রাখবেন। কোরবানির পর বর্জ্য পদার্থ নিজ বাড়িতেই মাটির নিচে পুঁতে ফেলবেন। রাজ্য সরকারের প্রশাসনের সাহায্য করার জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি। এই আপিল উনি সেক্রেটারি আজকে দিয়েছেন। আমরা ওনাকে অনেক অভিনন্দন জানাচ্ছি, ওনাদের সংস্থাকে। কারণ ওরা গত ঈদ উল ফিতরের সময় দারুণ সহযোগিতা করেছে। কোনো রকম লকডাউন খুব সম্ভব ছিল না, কিন্তু যেহেতু রিলিজিয়াস ফেস্টিভ্যাল বন্ধ সেই জন্য তারা সবটা মেনটেন করেছে। তো এই জিনিস এবং এই জন্য আমাদের এক্সটেন্ড করা হলো। আমরা চাই, আমি বিশেষ করে যারা ছোট্ট অংশ যেখানে আমাদের উপমুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া রাজ্যবাসীর উদ্দেশ্যে বারবার বলেছে একটা জিনিস, কালকে স্পেসিফিক বলে দিয়েছে যে আমরা বলছি হাউস, এটাকে একটা ছোট্ট অংশ বিভ্রান্ত করছে। এটার মধ্যে
আমি আশা করি রাজনীতি নেই, আশা করব রাজনীতি না থাকার কথা এই সময় না থাকা উচিত। ওরা আহ্বান করেছে যে এটা যেন বিভ্রান্ত না হয়। একটা হলো ঘরে যাবে এবং আরওয়ার নিয়ে যাবে, এই বাড়ি কটা লোক আছে দেখবে, দেখার পরে তাদেরকে জিজ্ঞাসা করবে যে তোমরা আপনাদের কেউ কোনো রকম অসুবিধা রয়েছে, সর্দি কাশি বা কোনো রকম সমস্যা আছে কিনা, বাইরের লোক এসছে কিনা, দেখার পর যা যা বলবে নোট করবে। যদি বলে হ্যাঁ আমাদের একজনের সর্দি কাশি আছে, সাথে সাথে লিস্ট করবে। এবং যদি নাও থাকে সিমটমস, তারপরেও জিজ্ঞেস, যেমন আমাকে জিজ্ঞেস করেছে, স্যার আপনারা কি নিজে টেস্ট করাবেন? আমি যদি বলি না না, যার বাড়িতে যাবে সে ট্রাইবেল হোক বাঙালি হোক, যার কাজ বাড়িতে যাবে সে না করলে তাকে কোথাও নেওয়ার প্রশ্ন উঠে না। অযথা বিভ্রান্ত করে একটা ছোট্ট অংশ করছে, এটা যেন বিরত থাকে। আমরা বারবার বলছি এই যে বিনা পয়সা ট্রিটমেন্ট টেস্ট যেটা, এটা কিন্তু আগামী দিনে আমরা কেন বলছি, আমরা ঘরে ঘরে চলে যাচ্ছি। এতদিন আসতো, আমরা ভাবি অনেকে আসতে পারে না, অসুবিধা আছে, সেই জন্য ঘরে ঘরে যাচ্ছি। যদি না আসে, তোর জন্য যদি ক্ষতি হয়, সরকারকে জন্য দায়বদ্ধ থাকবে না। এবং তখন কিন্তু আমরা আর বিনা পয়সায় করাবো না, সেই পরীক্ষা হবে, পয়সা দিতে হবে। আমরা অনেক কষ্টে এই কিটসটি জোগাড় করেছি। আমরা চাই চিহ্নিত হয়ে যাক এবং টেস্ট হয়ে যাক, যত বেশি টেস্ট হবে তত ভালো। এবং সকল রাজনৈতিক দলের দাবি ছিল যে যত বেশি টেস্ট করানো, আমরা সেই দিকে আমাদের লক্ষ্য রেখেছি। এই জন্য বলছি অযথা বিভ্রান্ত হওয়ার জন্য। ছোট্ট কয়েকটা পকেটে বিভ্রান্ত হয়েছে এরা সাধারণ মানুষ, এরা সোজা সরল, কে বা কারা একটু ভুল বুঝিয়েছে। আমি অনুরোধ করব এই বিভ্রান্ত যাতে না হয় সেদিকে আমি উল্লেখ করছি। তো এই কথাগুলি আপনাদের বলার জন্য। এদিকে আমাদের আজকে আমরা জানেন যে আপনাদের সংবাদ জগতের রাজ্যের প্রাচীনতম সংবাদপত্র জাগরণ পত্রিকার প্রবীণতম, যতটুকু আমি জানি উনি প্রবীণতম এট প্রেজেন্ট, ভুল হতে পারে আমার, প্রবীণতম সম্পাদক মালিক দীর্ঘদিন ধরে অসুস্থ। ওনার দুটি কিডনি খারাপ হয়ে এফেক্টেড। মুখ্যমন্ত্রী ওনার দ্রুত আরোগ্য কামনা করেছেন, তৎসঙ্গে ফোনে কথা বলেছেন এবং চিকিৎসার খবরাখবর নিয়েছেন। আমি নিজেও ওনার সাথে কথা বলেছি। আমি নিজেও ওনার দ্রুত আরোগ্য কামনা করছি। তো এটা কারণ দীর্ঘদিন ধরে উনি অসুখ ভোগ করছে। কালকেও বোধহয় সকালে, আগামীকাল সকালেও বোধহয় ডায়ালিসিস আছে। তো আমরা দ্রুত ওনার আরোগ্য কামনা করছি। আগেরটাই আছে 166 বোধ হয়, 169। না, এটা তো পরে। জানি এটা অলরেডি নেব, অলরেডি একটা বিভেদ সৃষ্টি করার জন্য আমরা কালকে অলরেডি এই ব্যাপারে কথা বলেছি এবং অলরেডি প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। যেমন ওই দিন আপনি জানেন যে একজন চিকিৎসক, আমরা মুখে বলছি তারা যোদ্ধা, আবার যোদ্ধাকেই আক্রমণ করছি। এবং ওদের আমরা জানেন 4 জনকে আমরা চিহ্নিত করেছি। চিহ্নিত করার পর তাদের বিরুদ্ধে সিরিয়াস কেস নেওয়া হয়েছে এবং আজকে বোধহয় রিলিজ হওয়ার কথা এবং তাদেরকে ডিটেইন করা হবে। কিছু করার নেই, কারণ আমরা এতে কোনো রকম কম্প্রোমাইজ করব না। খাওয়া একটু কম পেলাম, বেশি পেলাম বা একটু ভুল হতে পারে,
আমি যে একটু আগে কথাগুলি বললাম, এত লোক মারা গেল চিকিৎসা কেন্দ্রে, ইনডোর পেশেন্ট। কিন্তু সব ক্ষেত্রে যদি চিকিৎসককে মারতে হবে, অবহেলা থাকলে নিশ্চয়ই প্রশাসন দেখবে। তো এই ক্ষেত্রে যেটা বলছেন, এগুলি অলরেডি আমরা রিকভারি করছি, অলরেডি চিহ্নিত হয়ে যাচ্ছে। আশা করি 2 দিনের মধ্যে ডিটেইন করা হবে, তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। এবং কিছু কিছু পত্রিকা, কিছু 2-1টা পত্রিকা সঠিক তথ্য পরিবেশন করছে না। এই যে আমরা বলি, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেকদিন ইনফরমেশন দেয় আমি জানি না, আমার জানা নেই। উনি যেহেতু প্রথম দিন দিয়ে ফেলেছে, প্রত্যেক দিন দিচ্ছে। আর ডেথের কেস যতক্ষণ আমি না কনফার্ম হব, কারো কারো মতে ডেথের নাম বলতে নেই, আবার কারো কারো মতে আপত্তি নেই। এটা অন্য কারণটা হলো প্যানিক যাতে ক্রিয়েট না হয় সেজন্য। কিন্তু আমরা অনেক সময় বলে ফেলি, কারণ চিকিৎসক এই যে জিনিসটা, এটা বলছি তো নতুন, সম্পূর্ণ নতুন। অনেকে বলবে আমার অভিজ্ঞতা আছে। কার অভিজ্ঞতা আছে? কে করেছে ভারতবর্ষে যে এই করোনা মোকাবেলা? কার অভিজ্ঞতা আছে? যিনি আছেন, আপাতত দরকার হলে মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে ওনাকে স্বাস্থ্য দপ্তরে বসিয়ে দেওয়া হবে। এটা হয়, দেখতে হবে সরকারের কোনো গাফিলতি রয়েছে কিনা। আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি। আর যেটা বলছেন, এটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একটা কেস আছে, বাট ইজ সুইসাইডাল, আই এম নট শিওর। যেহেতু শিওর, কিন্তু যতক্ষণ কনফার্মেশন না আসবে সেটা, কারণ হলো না বলাই উচিত। শুনেছি একটা সুইসাইডাল কেস আছে, সেটা কনফার্ম না হয়ে কিন্তু পজিটিভ রোগী বোধ হয়, মানে একটা পার্টিকুলার আইসোলেশন এলাকাত গিয়ে বোধ হয়, শিওর না, সেই জন্য আমি কিছু বলতে চাই না। এমনি আর কোনো ডেথ কেস নেই।